সকলকে স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে। তো পি কোচিং সেন্টার তোমাদের জন্য একটা ব্যাকরণের যে সমগ্র ব্যাকরণ মিশন বলে একটা আমরা কিন্তু সেশন শুরু করেছি, ব্যাকরণ মিশন বলে। তো এই মিশনে আমাদের সম্পূর্ণ যে ব্যাকরণ সে ডিটেল যে সকল বিষয়গুলো আছে বিষয়ভিত্তিক, সেই বিষয়গুলো কিন্তু আমরা সম্পূর্ণরূপে কিন্তু আমরা আলোচনা করছি, এবং তার সাথে আমরা কিছু কিছু যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার কথা সেই প্রশ্নও কিন্তু আমরা আলোচনা করছি। একটা বিষয় বলে রাখি, যেহেতু যারা স্টেট পরীক্ষা দিয়েছো 2024, তাদেরকে বলছি আমাদের জুলাইয়ের সেকেন্ড সপ্তাহে কিন্তু রেজাল্ট প্রকাশিত কিন্তু হবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে আগেই। এবং তার সাথে বলা ছিল যে 20 জুলাইয়ের পর কিন্তু বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানও কিন্তু প্রকাশিত হবে সেই সম্পর্কে কিন্তু বলা হয়েছে অলরেডি। এবং পরীক্ষা কিন্তু বলা আছে যে যেটা ক্যালেন্ডার অনুযায়ী, বিপিএসসি যে ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু পরীক্ষা ডেট বলা আছে কি 24শে আগস্ট কিন্তু পরীক্ষা হবে, এটাও কিন্তু বলে দেওয়া আছে। তো আজ তাহলে আমরা এই যে ব্যাকরণ যে সেশনটা শুরু করেছি, এই সেশনে কিন্তু যে 45 নম্বর ব্যাকরণগত প্রশ্ন হয়, আশা করছি এখান থেকে সম্পূর্ণরূপে কিন্তু প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা টপিক কিন্তু আলোচনার মাধ্যমে সকলের কাছে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং তার সাথে কেমন জায়গা থেকে প্রশ্ন আসে সেই সম্পর্কেও কিন্তু কোনো ভুল ধারণা থাকবে না, এবং কোনো জায়গায় প্রশ্নের কিন্তু কোনো খুঁত থাকবে না যে আমরা সংজ্ঞাগত যে প্রশ্ন করলো সেই প্রশ্নগত কিন্তু কোনো খুঁত থাকবে না। সেই জন্য সকলকেই বলছি যে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং যদি সেশন ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং অন্যের সঙ্গে শেয়ার করে দেবে। আরেকটা বিষয়, যখন তোমরা ক্লাসটা করবে তখন কিন্তু তোমরা নিজেদের খাতা কলম নিয়ে কিন্তু বসবে, কারণ প্রত্যেকটা টপিক কিন্তু খাতায় তোলার খুবই দরকার। তো আজকের বিষয় আমাদের যেহেতু ভাষা এবং উপভাষা যে টপিক চলছিল, সে ভাষা এবং উপভাষা টপিকের আমাদের রাঢ়ী, কামরূপী, বরেন্দ্রী, বঙ্গালী প্রত্যেকটা ভাষার কিন্তু আমাদের কোন কোন অঞ্চল এবং কোন কোন জেলাতে কিন্তু বলা হয় সেই সম্পর্কে কিন্তু আলোচনা অলরেডি করা হয়েছে। আজকের যে বিষয়টা হবে সেটা হচ্ছে কি প্রত্যেকটা যে উপভাষা আছে, রাঢ়ী, তারপর হচ্ছে বঙ্গালী, তারপর বরেন্দ্রী প্রত্যেকটা ভাষার কিন্তু আজ একদম পুঙ্খানুপুঙ্খভাবে কী হবে আমাদের আজকের আলোচনা করা হবে। ঠিক আছে, তা রাঢ়ী এবং বরেন্দ্রী যে টোটাল যে 5টা উপভাষা আছে, এই উপভাষার কিন্তু দুটা দিক বৈশিষ্ট্য আছে, একটা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, একটা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। তাহলে প্রথম থেকে আমরা কিন্তু প্রত্যেকটা উপভাষার এবং ভাষার কী করব আমরা, এক কথা বলতে গেলে পোস্টমর্টম করব। ঠিক আছে, সোজা ভাষা বলছি, এক কথা বলতে গেলে আমরা পোস্টমর্টম করব, কারণ আমাদের ওই ব্যাকরণ মিশন না নাম দিয়ে যদি আমরা দিতাম যে ব্যাকরণের পোস্টমর্টম, তাহলে সব থেকে বেস্ট হতো, কারণ আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমরা আজকের এই ব্যাকরণ বা আজকে আমাদের যে সেশনটা শুরু হয়েছে সেই সেশনে কিন্তু আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আলোচনা করছি। তো দুদিন আমরা ক্লাস দিতে পারিনি, সেটা একটা আমি অলরেডি জানিয়ে দিয়েছিলাম যে শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আমি দুদিন ক্লাস দিতে পারিনি, তার জন্য সকলেই সহযোগিতা করেছে, তার জন্য খুবই ধন্যবাদ সকলকে। তো আজকে আবার পুনরায় আমাদের সেই ক্লাস কিন্তু শুরু হচ্ছে, এবং পরবর্তী সেই ক্লাস কালকে যে ক্লাসটা হবে সেই ক্লাসও কিন্তু আমরা অলরেডি জানিয়ে দেবো আমাদের টেলিগ্রাম কিংবা আমাদের যে ইউটিউব আছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আজকের যে বিষয়টা বললাম যে উপভাষার যে দুটি বৈশিষ্ট্য দিক আছে, একটা ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক, সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। ঠিক আছে, তো সকলকে এবার ক্লাস শুরু করার আগে বলবো অবশ্যই যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেও, সকলের কাছে এটা অনুরোধ। এবং যদি সেশন ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেও, কারণ লাইক করলে আমাদের মোটিভেশনটা কিন্তু আরও ডেভেলপ হয়। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়ে আজকের যে সেই ক্লাস কিন্তু আমরা শুরু করছি। তো প্রথমে আমাদের যে ভাষা আছে এটা তো আমাদের কালকে আলোচনা হয়েছিল। প্রথমে আমাদের যেটা বলা হয়েছিল যে প্রথম আমাদের হচ্ছে কি রাঢ়ী ভাষা। এই রাঢ়ী ভাষা সম্পর্কে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছিলাম যে রাঢ়ী ভাষা কোন রাঢ়ী ভাষাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পূর্ব মধ্য রাঢ়ী, একটা হচ্ছে কি পূর্ব মধ্য রাঢ়ী, একটা হচ্ছে পশ্চিম মধ্য রাঢ়ী, একটা হচ্ছে উত্তর মধ্য রাঢ়ী, এবং একটা হচ্ছে দক্ষিণ মধ্য রাঢ়ী। প্রত্যেকটা কিন্তু আমি রাঢ়ী উপভাষা কিন্তু আলোচনা করেছিলাম, এবং পূর্ব মধ্য রাঢ়ী উপভাষা কোন কোন জেলায় বা পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কিন্তু বলা হয় সেই সম্পর্কে কিন্তু বলা হয়েছিল। যে পূর্ব মধ্য রাঢ়ী হচ্ছে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা,
এবং পশ্চিম মধ্য রাঢ়ী হচ্ছে বর্ধমান, বীরভূম, পূর্ব বাঁকুড়া এবং হুগলি। উত্তর মধ্য রাঢ়ী হচ্ছে উত্তর মধ্য রাঢ়ী হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ মালদা, এবং দক্ষিণ মধ্য রাঢ়ী হচ্ছে কি দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর। তো এই এই ক্লাসটা কিন্তু আমরা পার্ট ওয়ানে, যেটা আর কি উপভাষা এবং ভাষার যে পার্ট ওয়ান ছিল, সেই পার্ট ওয়ানে কিন্তু সম্পূর্ণ আলোচনা করা আছে। অবশ্যই যারা দেখোনি অবশ্যই কিন্তু গিয়ে দেখে নিতে পারো, আমাদের যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে কিন্তু পুরো ক্লাসটা কিন্তু আমরা দেওয়া আছে। প্রত্যেকটি দিন ক্লাস আমাদের রাত্রি 9টার সময় কিন্তু আপলোড করা হবে, এটা কিন্তু বলে দেওয়া আছে। প্রত্যেক দিন রাত 9টার সময় কিন্তু আপলোড করা হয়। তো আজকের যে বিষয় হচ্ছে রাঢ়ী উপভাষা। রাঢ়ী উপভাষার হচ্ছে যে বৈশিষ্ট্য বললাম, যে একটা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, একটা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, একটা হচ্ছে কি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। তো প্রথমে আমরা আলোচনা করবো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দিয়ে। তো প্রথমে যেটা একটা কিওয়ার্ড, যেটা এখন বলা হয়েছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা হচ্ছে কোনটা? রাঢ়ী উপভাষা। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বর্তমানে পশ্চিমের প্রধান উপভাষা কি? না, পশ্চিমবঙ্গের বর্তমানে প্রধান উপভাষা হচ্ছে কি রাঢ়ী উপভাষা। এবার যে বিষয়টা বলছিলাম যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কি অকার ওকার প্রবণতা দেখা যায়। অকার বলছে ওকারে কিন্তু প্রবণতা দ্বারা দেখা যায়। কেমন প্রবণতা দেখা যায়? তো সেই সম্পর্কে যদি আমরা উদাহরণ দিই, যেমন হচ্ছে যে কি অকার বলছে ওকার, যেমন হচ্ছে এখানে যদি উদাহরণটা দিই যে অতি, অতিটা যখন আমরা উচ্চারণ করব কিছু কিছু জায়গায়, যেটা হচ্ছে অতি বলা হয়, অতি কী বলা হচ্ছে? অতি। তাহলে এই যে ওকার আছে, এই ওকারের পরিবর্তে আমাদের কী হচ্ছে এখানে? ওকার। তাহলে এই যে প্রবণতা দেখা যাচ্ছে, এইটাকে বলছি আমরা কি, যে এটা হচ্ছে রাঢ়ী উপভাষায় কিন্তু এটা সব থেকে বেশিরভাগ লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে ওকার তখন ওকারে উচ্চারিত হয়। যেমন আর একটা যদি উদাহরণ দিই আমরা, যেমন একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে নদী। নদী অনেক অনেক লোক কিছু কিছু মানে গ্রাম্য অঞ্চলে যে বলা হয় যে নদী, নদী অনেক বলে না, নদী। ঠিক আছে, নদীতে স্নান করতে যাবি, তাহলে এখানে নদীতে স্নান করতে যাবি যারা আর কি মোটামুটি পড়াশোনাগত দিক থেকে আছে, এবং যারা কিন্তু এক কথায় বলতে গেলে একটু পড়াশোনাগত দিক থেকে বা সমাজগত দিক থেকে কিন্তু একটু লোয়ার দিকে, তারা কিন্তু এইভাবে উচ্চারণটা করে যে নদী। ঠিক আছে। তো পরবর্তী 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে কি, যে শব্দের মধ্যে বা শেষে স্থিত ব্যঞ্জনযুক্ত রস্যই বা দীর্ঘ রস্যও বর্তমান বাংলাদেশের বঙ্গালী উপভাষা ব্যঞ্জনটি ব্যবহৃত পূর্ব উচ্চারিত হয়। অভিশ্রুতি রাঢ়ী উপভাষার কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্য। তাহলে অভিশ্রুতি সম্পর্কে আমরা জানি অলরেডি, কিন্তু অভিশ্রুতি যখন আমরা আলোচনা করব তখনও কিন্তু সম্পূর্ণ বিষয়টি জানব। তো শব্দের মধ্যে বা শেষে স্থিত ব্যঞ্জনযুক্ত রস্যই বা রস্য বর্তমানে বাংলাদেশের বঙ্গালী উপভাষার ব্যঞ্জনটি। তাহলে যে রস্যই রস্য বলতে কি আমরা বলছি, আমরা কি জানি যে অভিশ্রুতি যখন আলোচনা করি, যে অভিশ্রুতি হচ্ছে রস্যই বা রস্যর একটা প্রবণতা দেখা যায়। তা রস্যই রস্য কেমন ধরন হতে পারে? যেমন হচ্ছে কি দেখিয়া, এটা যদি আমরা করি যে দেখিয়া, তাহলে কী হবে? এটা দেখিয়াটা কী হবে? দেইখা। এই যে একটা রস্যের আগত হওয়া, এইটাকে বলছি আমরা কি, যে রস্য এবং রস্য বর্তমানে বাংলাদেশের বঙ্গালী উপভাষার একটা উপভাষার ব্যঞ্জনটির অব্যবহৃত পূর্ব উচ্চারিত হয়। ঠিক আছে, এইটাকে আমরা যদি অভিশ্রুতি বলা হয়। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট যেটা বলা হয়েছে কি, যে শব্দ মধ্যস্থ নাসিক্য ব্যঞ্জন, শব্দ মধ্যস্থ যে সকল নাসিক্য ব্যঞ্জন আছে সেটা লুপ্ত হয়ে পূর্ববর্তী হস্যস্বরটি, পূর্ববর্তী যে হস্যস্বরটি আছে সেটা দীর্ঘস্বর ও অনুনাসিক হয়েছে। আবার কোনো কোনো নাসিক্য ব্যঞ্জন লোপ না হয়ে স্বরধ্বনিটি সানুনাসিক হয়, তাই হচ্ছে কি নাসিক শতনাসিকী ভবন হয়। তাহলে এইখানে কিছু প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন কি, যে শতনাসিকী ভবন কোন উপভাষাতে কিন্তু ব্যবহৃত হয় বা লক্ষ্য করা যায়। তাহলে এখানে যদি আমরা প্রশ্নটা যদি উত্তর দিতে পারি যে তার রাঢ়ী উপভাষা, তাহলে প্রশ্ন কি বললাম, যে শতনাসিকী ভবনের যে শতনাসিকী ভবনের কোন উপভাষাতে লক্ষ্য করা যায়? না, রাঢ়ী উপভাষাতে লক্ষ্য করা যায়। আবার বলতে পারি যে অভিশ্রুতি কোন উপভাষাতে লক্ষ্য করা যায়? না, রাঢ়ী উপভাষাতে লক্ষ্য করা যায়। তাহলে এইভাবেও কিন্তু প্রশ্ন কিন্তু আসার একটা সম্ভাবনা থাকে। পরবর্তী প্রশ্ন কি বলা হয়, যে শব্দের প্রথম স্বরধ্বনিতে স্পষ্টভাবে শাসাঘাত থাকিলে শব্দের শেষে অবস্থিত ব্যঞ্জনটির কী হয়? মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয়। তাহলে মহাপ্রাণ ধ্বনি যখন অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয় তখন কী বলা হয়েছে? এটা আমাদেরকে মহাপ্রাণ ধ্বনি যখন অল্পপ্রাণ ধ্বনিতে পরিবর্তন হয় তখন সেটা বলছে ক্ষীণায়ন বলা হয়। ঠিক আছে, সেটা কী বলছি আমরা? ক্ষীণায়ন বলি। যখন আমরা এই মহাপ্রাণ অল্পপ্রাণ সম্বন্ধে জানবো তখন কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ধ্বনি পরিবর্তন সম্পর্কে যখন যে ক্লাসটা হবে তখন। তো শব্দের প্রথম স্বরধ্বনিতে স্পষ্টভাবে শ্বাসাঘাত থাকলে শব্দের শেষে অবস্থিত ব্যঞ্জনটির মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিবর্তিত হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিবর্তন হয় কোন উপভাষাতে? না, রাঢ়ী উপভাষাতে। এইভাবে প্রশ্ন আসতে পারে।
পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, বলছি কখনো কখনো ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিণত হয়। ঘোষ ধ্বনি যখন অঘোষ ধ্বনিতে পরিণত হয় তখন সেটাকে বলছে অঘোষী ভবন বলা হয়। ঠিক আছে, তাহলে কখনো কখনো ঘোষ ধ্বনি যখন অঘোষ ধ্বনিতে পরিণত হয় তখন তাকে কী বলেছি আমরা, অঘোষ ধ্বনি, অঘোষী ভবন ধ্বনি বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের যে রাঢ়ী উপভাষার যে ধ্বনিতির বৈশিষ্ট্য ছিল পাঁচটা, সেই পাঁচটা বৈশিষ্ট্য কিন্তু আমরা আশা করছি সকলের কাছে কিন্তু একটু পরিষ্কার হয়ে উঠল যে প্রশ্ন আসার সম্ভাবনা কেমন, যে অঘোষ ধ্বনিতে, ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিণত হয় কখন বা কোন উপভাষায়, রাঢ়ী উপভাষায়। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয় কোন উপভাষায়, রাঢ়ী উপভাষায়। শতনাসিকী ভবন লক্ষ্য করা যায় কোন উপভাষাতে, রাঢ়ী উপভাষাতে। অভিশ্রুতির যে নিয়ম, সেই নিয়ম কোন উপভাষাতে লক্ষ্য করা যায়, হচ্ছে রাঢ়ী উপভাষাতে। তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তা আমরা পাঁচটা টপিক দিয়েছি, পাঁচটা টপিক থেকে আশা করছি কোনো প্রশ্ন আসার, যদি আসো তো এইখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। পরবর্তী আমাদের আরেকটা আছে কি, ল কোথাও, এনে কি বলছে, ল কোথাও ন রূপ উচ্চারিত হয়, ল ন, ল ন। তাহলে এই যে উদাহরণটা, এই যে পয়েন্টটা বলা হয়েছে, এই পয়েন্টে কী বলা হয়েছে যে লাল, তো ল কোথাও বলছে ন রূপে উচ্চারিত। যদি আমরা একটা উদাহরণ দেখি যে লাল, লালটাকে আমরা যদি করি সেটাকে হচ্ছে নাল বলা হয়, লয়ের পরিবর্তে। তাহলে এই যে রূপ পরিবর্তন হচ্ছে, একটা ব্যঞ্জনের পরিবর্তন হচ্ছে, এইটাকে আমরা কী বলছি, বিষমী ভবন বলি। আমরা কী বলি এটাকে, বিষমী ভবন বলা হয়। তো বিষমী ভবন কীভাবে বলা হচ্ছে না, যখন ব্যঞ্জন বর্ণ কোনো একটা অন্য বর্ণে পরিণত হয় তখন সেটা বলছি আমরা বিষমী ভবন। তাহলে এই যে উদাহরণটা লক্ষ্য করো, এই যে পয়েন্টে বলা হয়েছে যে ল কোথাও আবার নরূপ উচ্চারিত হচ্ছে। তাহলে ল যখন নরূপ উচ্চারিত হয় তখন সেটা আমরা কী ভাবছি ব্যাকরণগত দিক থেকে, সেটা হচ্ছে বিষমী ভবন বলা হয়। তাহলে যদি প্রশ্ন করে যে বিষমী ভবনও কোন উপভাষাতে লক্ষ্য করা যায়, বিষমী ভবন লক্ষ্য করা যায় কিসে, রাঢ়ী উপভাষাতে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে আশা করছি এই ছোটা পয়েন্টে কারো কোনো অসুবিধা থাকছে না। হ্যাঁ, যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের যে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে পর সেখানেও কিন্তু প্রশ্ন করতে পারো। ঠিক আছে, যদি কারো কোনো জায়গায় কিন্তু ডাউট থাকে। পরবর্তী পরবর্তী কী আছে, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য হচ্ছে কি, যে কর্তৃকারকের কি হচ্ছে বহুবচনে গুলি, গুলো, গুলা প্রভৃতি ব্যবহৃত হয়। পয়েন্ট মনে রাখতে হবে, পয়েন্টগুলো আমাদেরকে ভালো করে খাতায় লিখে নিতে হবে এবং তার সাথে আমাদেরকে পড়তে হবে যে কর্তৃকারকের বহুবচনে গুলি, গুলি, গুলো, গুলা প্রভৃতি কিন্তু ব্যবহৃত হয়। গুলিগুলা যেমন ব্যবহৃত হয়, যেমন যদি একটু উদাহরণ দেওয়া হয় যে কী বলা হচ্ছে কর্তৃকারক, তাহলে যদি একটু উদাহরণ দিই যে মেয়েগুলো, মেয়েগুলো চমৎকার নাচছিল, চমৎকার নাচছিল। এটা যদি লক্ষ্য করি, এখানে যদি একটা লক্ষ্য করি যে মেয়েগুলো, এই যে গুলো, কি বলা হয়েছিল যে কর্তৃকারকের বহুবচনে, তাহলে এটা একটি কর্তৃকারক। তাহলে মেয়েগুলো নাচ করছিল, কারা নাচ করছিল, মেয়েগুলো। তাহলে এখানে গুলো কী বলেছে যে কর্তৃকারকের বহুবচনে গুলি, গুলো, গুলা প্রভৃতি ব্যবহৃত হয়। তাহলে কর্তৃকারক অবশ্যই আমাদের গুলো, গুলি ব্যবহৃত হচ্ছে। তাহলে এটাকে আমরা কী বলছি, যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগত দিক থেকে। তাহলে এই যে কর্তৃকারকের বহুবচনে গুলি, গুলা প্রভৃতি লক্ষ্য করা যায় কোন উপভাষাতে, না রাঢ়ী উপভাষাতে। তাহলে এইভাবেই প্রশ্ন আসবে। ঠিক আছে, যদি গভীর থেকে প্রশ্ন দেয় তো এইভাবেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। যদি উপরে উপরে যদি প্রশ্ন দেয় তাহলে হচ্ছে উদাহরণগত কিন্তু প্রশ্ন আসবে, অন্য কিছু আসার সম্ভাবনা নাই। যদি আমরা বিপিএসসি টিআরই 1 এবং টিআরই 2 এর যদি আমরা প্রশ্ন যদি অ্যানালিসিস করি, তো টিআরই 1টা মনে আশা করছি আমি একটা টিআরই 1-এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা অবশ্যই আমরা অ্যানালিসিস করেছি বা ক্লাসটা করাইছি। তো সেখানে কী বলা হয়েছিল যে সেখানে শুধুমাত্র কিন্তু শুধু উদাহরণ ছিল, শুধু কিন্তু উদাহরণই ছিল। হ্যাঁ, এটা কিন্তু শুধু উদাহরণই ছিল, এটা শুধুমাত্র উদাহরণই ছিল। এবং এই যে টিআরই 2 এর কিন্তু ছিল উদাহরণটা কম ছিল, তার সাথে কিন্তু ওই যে সংজ্ঞাগত যে প্রশ্নগুলো বা ভিতরে যে সকল প্রশ্ন আছে সেই বেসিক্স ধরে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। পরবর্তীতে কী বলা হয়েছে যে রাঢ়ীতে গৌণকর্মটি কে বিভক্তি হয় এবং কিন্তু মুখ্য কর্মটি শূন্য বিভক্তি হয়। ক্লিয়ার মনে থাকবে যে রাঢ়ীতে যে গৌণকর্ম হয় সেই গৌণকর্মটি সবসময় কে বিভক্তি হচ্ছে, আর মুখ্য কর্ম যেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি শূন্য বিভক্তি হচ্ছে। তাহলে যদি আমরা দেখি যে গৌণকর্ম এবং মুখ্য কর্ম কোনটা, গৌণকর্ম হচ্ছে কোনটাকে, যেটা হচ্ছে প্রাণীবাচকটাকে বলছি আমরা গৌণকর্ম বলছি, আমরা প্রাণীবাচককে আমরা বলছি কি গৌণকর্ম। আর মুখ্য কর্ম হচ্ছে কোনটা, মুখ্য কর্ম হচ্ছে কি বস্তুবাচকটাকে বলছি আমরা মুখ্য কর্ম। তাহলে যদি একটা উদাহরণ লক্ষ্য করি
যে বিপ্লব বাবু অর্পিতাকে কলমটি দিলেন। তাহলে লিখছি যে বিপ্লব বাবু অর্পিতাকে কলমটি দিলেন, তাই তো। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি যে উপরে যে পয়েন্টটা বলা হয়েছিল, সে উপরে কি বলা পয়েন্টে কি বলা হয়েছিল যে রাঢ়িতে গৌণকর্মটি, তাহলে রাঢ়ি উপভাষায় যে গৌণকর্মটা হবে সেই গৌণকর্মটা কী হবে, শুধুমাত্র কে বিভক্তি হবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে বিপ্লববাবু অর্পিতাকে, এইখানে যে কে পাইছি এটা হচ্ছে আমাদের কি মুখ্য। আমি বললাম কি যে গৌণকর্ম হচ্ছে সবসময় হচ্ছে কি আমাদের গৌণকর্ম হচ্ছে সবসময় আমাদের হচ্ছে কি প্রাণীবাচক। তাহলে অর্পিতা হচ্ছে একটি কি, একটা হচ্ছে প্রাণী বা একটা কোনো ব্যক্তির বা একটা কোনো মহিলার, একটা মহিলার কিন্তু নাম বলা হয়েছে বা বলা হয়েছে, সেইখানে কি হচ্ছে কে বিভক্তিযুক্ত হয়েছে। তাহলে রাঢ়িতে গৌণ কর্মটি সবসময় কে বিভক্তিযুক্ত হয় এবং মুখ্য যে কর্মটি আছে যেটা হচ্ছে বস্তুবাচক সেটা সবসময় শূন্য বিভক্তিযুক্ত হয়। তাহলে কলমটি, তাহলে কলম এ বা কলম কে এরকম কোনো কিছু যুক্ত হয় না, একটা নির্দিষ্ট করা হয়েছে এই টি দিয়ে যুক্ত করে। তাহলে এইটা আমাদের সঙ্গে সঙ্গ নেই। তাহলে আমাদের বলা হয়েছে যে মুখ্য কর্মটি সবসময় রাঢ়ি উপভাষাতে শূন্য বিভক্তি হয়। তাহলে এই পয়েন্টটা আশা করছি সবার কাছে পরিষ্কার হলো যে উদাহরণের মাধ্যম দিয়ে। তাহলে একবার লক্ষ্য করি লাইনটা পড়া যাক। কী বলা হয় যে রাঢ়িতে গৌণকর্মটি কে বিভক্তিযুক্ত হয় কিন্তু মুখ্য কর্মটি সবসময় শূন্য বিভক্তিযুক্ত হয়। পরবর্তী পয়েন্টে কী বলা হয়েছে যে অধিকরণ কারকে এ ও তে বিভক্তি প্রয়োগ করা হয়। তাহলে অধিকরণ কারকে বলা হচ্ছে এ এবং তে। যদি উদাহরণ লক্ষ্য করি আমরা, যে উদাহরণ যদি লক্ষ্য করি যে ঘরেতে ভ্রমর এলো গুনগুনি, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। তাহলে এইখানে উদাহরণটা যদি লক্ষ্য করি, এখানে কী বলা হয়েছিল ইয়াতে যে অধিকরণ কারকে এ ও তে বিভক্তির প্রয়োগ হয়। তাহলে এইখানে অধিকরণ কারক কোনটা, একটা স্থান যদি বুঝে সেটা অধিকরণ কারক হয়। তাহলে ঘরেতে আসছে, তাহলে এই যে ঘরের কি যুক্ত হয়েছে, এই যে ঘর কালো আসছে না কেন, সরি এই যে ঘর কি আছে ঘরেতে, এই যে তেটা যে কি একটা হচ্ছে এখানে বিভক্তি হয়েছে, তে বিভক্তিযুক্ত হয়েছে। তাহলে অধিকরণ কারকে হচ্ছে সবসময় রাঢ়ি উপভাষায় এ ও তে বিভক্তির কিন্তু প্রয়োগ লক্ষ্য করা যায়। পরবর্তী পয়েন্টে কি বলা হয়েছে, পরবর্তী পয়েন্টে বলা হয়েছে কি যে সদ্য বলছে অতীতকালে প্রথম পুরুষের অকর্মক ক্রিয়াপদে ল বিভক্তি যুক্ত করা হয়। ঠিক আছে, কি বললাম যে সদ্য অতীতকালে প্রথম পুরুষের অকর্মক ক্রিয়াপদে ল বিভক্তি যুক্ত করা হয়। যেমন হচ্ছে কি অকর্মক ক্রিয়া কি, যে সে গেল। তাহলে এখানে অকর্মক ক্রিয়া কি, কে সে গেল, কোথায় গেল, কোনো আমাদের একটা আকাঙ্ক্ষা থাকছে। তাহলে আকাঙ্ক্ষা থাকলে সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এটা আমরা জানি সকলেই, আশা করছি ব্যাকরণটা আমরা আলোচনা করতে পারি প্রথমটা ঠিকই আছে, কিন্তু এটা আশা করছি সকলের কাছে এই ধারণাটা আছে যে হ্যাঁ অকর্মক হচ্ছে কোনো কিছু যদি আকাঙ্ক্ষার একটা বা ইচ্ছা প্রকাশ, মানে ইচ্ছার একটা জানার ইচ্ছা থাকে তখন সেটা বলছি আমরা কি অকর্মক ক্রিয়া বলছি। তাহলে এখানে বলছি কি যে সদ্য অতীতকালে, যেটা অতীতকাল বুঝাবে প্রথম পুরুষের সঙ্গে, প্রথম পুরুষ আমাদের সে, প্রথম পুরুষের কি বুঝবে অকর্মক ক্রিয়াপদের ল বিভক্তি যুক্ত হবে। ল বিভক্তি যুক্ত হয়েছে, লে গে ল বিভক্তি যুক্ত হয়েছে। এইটাকে বলছি আমরা কি যে এই যে ধরনের যে প্রয়োগগুলো, এই ধরনের প্রয়োগগুলো সবসময় আমাদের রাঢ়ি উপভাষাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী পয়েন্ট কি বলা হয়েছে যে সদ্য অতীতকালে প্রথম পুরুষের পদে লুম দন্তন্য বিভক্তি প্রযুক্ত হয়। লুম বলছে দন্তন্য বিভক্তি কিন্তু প্রযুক্ত হয়। যেমন হচ্ছে কি আমরা দেখলুম, ঠিক আছে, আমরা দেখলুম। তাহলে এই যে বা আমি বললুম, তাহলে বললুমটা যদি অত না করে কি হচ্ছে আমি, ঠিক আছে, বললু হ্যাঁ আচ্ছা, যেমন হচ্ছে কি আমি বললুম, এটা হচ্ছে কি বলুন, ঠিক আছে, আমি বলনু। এই ধরনের ভাষা প্রয়োগগুলো কিন্তু লক্ষ্য করা যায় কোথায়, রাঢ়ি উপভাষাতে। আরেকটা যেটা আছে কি যে যৌগিক ক্রিয়াপদের মূল ধাতুর সঙ্গে আজ ধাতুর যোগ করে তার সঙ্গে ক্রিয়ার কাল ও পুরুষের বিভক্তি যোগ করা হয়। যোগ করে বলছে কি যোগ করে ঘটমান বর্তমান ও ঘটমান অতীতের রূপ গঠন করেছে। যেমন করিতেছি থেকে করেছে, করিতেছি থেকে কী হচ্ছে করেছে। তাহলে ঘটমান বর্তমান ও ঘটমান অতীতের রূপে কিন্তু গঠন করে। যেমন করিতেছি থেকে করেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের
যে আমাদের ধ্বনিগত বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পূর্ণ কিন্তু যে রাঢ়ী উপভাষা ছিল সেই উপভাষা কিন্তু আমরা মানে আলোচনা করলাম। তো পরবর্তী যে উপভাষা আছে সেই পরবর্তী উপভাষার বঙ্গালী উপভাষা। পরবর্তী উপভাষা কী আছে আমাদের? বঙ্গালী উপভাষা। তো বঙ্গালী উপভাষা আমাদের কী কী বলা হয়েছে প্রত্যেকটা পয়েন্ট আমরা জানবো। তো তার আগে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো হচ্ছে আমাদের খুবই মনে রাখা দরকার। বলেছে কি যে এই উপভাষা বর্তমানে বাংলাদেশের প্রধান উপভাষা। তাহলে যে বাংলাদেশের প্রধান উপভাষা কোনটা? ন বঙ্গালী উপভাষা। আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা কোনটা? ন রাঢ়ী উপভাষা। পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা হচ্ছে কি? রাঢ়ী। এইবারে যে বঙ্গালী উপভাষার যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, তো এই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যে কী বলা হয়েছে যে রাঢ়ী উপভাষার চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এই উপভাষায় ন কারে পরিবর্তিত হয়ে গেছে। তাই রাঢ়ী উপভাষার যে চন্দ্রবিন্দু, তাহলে রাঢ়ী উপভাষার যে সকল চন্দ্রবিন্দু ছিল যে সকল শব্দতে, সেই সব বা সেই উপভাষাটা কী হয়েছে? দন্ত নকারে পরিবর্তিত। কিসে পরিবর্তন হয়েছে? না বঙ্গালী উপভাষায় পরিণত হয়েছে। ঠিক আছে, বঙ্গালী উপভাষা কিন্তু পরিণত হয়েছে। পরবর্তী পয়েন্টে কী বলা হয়েছে যে উচ্চ, মধ্য, অর্ধসংবৃত, সম্মুখ স্বরধ্বনি ও সম্মুখ স্বরধ্বনি এ বঙ্গালীতে নিম্ন মধ্য অর্ধবিবৃত সম্মুখ স্বরধ্বনি এ রূপে উচ্চারিত হয়। ঠিক আছে, এর উচ্চারিত হয় কেমন? যদি একটা উদাহরণ আমরা লক্ষ্য করি, তো উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি, উদাহরণটা যদি বলি আমরা, যেমন হচ্ছে নেতা। নেতা থেকে হয়ে গেছে কী বলা হয়েছে এখানে? এইটা সবসময় কী উচ্চারণ হচ্ছে? এ রূপে উচ্চারিত হচ্ছে। তাই নেতা এখানে একার আছে কার সাথে? দন্তনের সাথে আছে। তাহলে যদি আমরা এ জফলা করি নে তা, এই যে পরিবর্তনটা, এই ধরনের পরিবর্তন কোন উপভাষায় লক্ষ্য করা যাচ্ছে? না বঙ্গালী উপভাষায় কিন্তু আমরা লক্ষ্য করছি। ঠিক আছে, পরবর্তী পয়েন্টে কী বলা হয়েছে যে উচ্চ, মধ্য, অর্ধসংবৃত পশ্চাৎ স্বরধ্বনি ও বঙ্গালীতে নিম্ন মধ্য অর্ধবিবৃত পশ্চাৎ স্বরধ্বনি হ্রস্ব উ রূপে উচ্চারিত হয়। যেমন লোক থেকে কি? লুক। লোক থেকে লুক। লোক থেকে লুক হয়েছে এখানে। লোক থেকে কী হয়েছে আমাদের? লুক। পরবর্তী পয়েন্ট যে তাড়িত যে সকল অড় এবং ঢাইশূন্য কম্পিত ধ্বনিগুলো আছে, কম্পিত র রূপে উচ্চারিত হয়। যেমন বাড়ি থেকে বাড়ি। ঠিক আছে, বাড়ি থেকে হচ্ছে বাড়ি। তারপর হচ্ছে পরবর্তী পয়েন্টে কী বলা হয়েছে? 5 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে যে দন্তেশ্ব ও তালেবস্য স্থানে হ উচ্চারিত হয়। দন্তেশ্ব তালস্য স্থানে কী উচ্চারিত? হ উচ্চারিত হয়। যেমন হচ্ছে কি বসো থেকে কী হয়েছে? বহ। বসো থেকে হচ্ছে কি? বহ। তাহলে বসো থেকে বসো। তাহলে আমরা যে বঙ্গালী উপভাষার যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য 5টা কী কী পাইছি আমরা? রাঢ়ী উপভাষার চন্দ্রবিন্দু উপভাষার দন্তায়নকারে পরিবর্তিত হয়েছে কোন উপভাষায়? না বঙ্গালী উপভাষায়। তারপর হচ্ছে উচ্চ, মধ্য, অর্ধসংবৃত সম্মুখ স্বরধ্বনি এ বঙ্গালীতে নিম্ন মধ্য অর্ধবিবৃত সম্মুখ স্বরধ্বনি এর রূপে উচ্চারিত হয়েছে। যেমন দেশ থেকে দেশ। তারপর হচ্ছে নেতা থেকে নেতা। তারপরে হচ্ছে উচ্চ, মধ্য, অর্ধসংবৃত পশ্চাৎ স্বরধ্বনি ও বঙ্গালীতে নিম্ন মধ্য অর্ধবিবৃত পশ্চাৎ স্বরধ্বনি হ্রস্ব রূপে উচ্চারিত হয়। যেমন লোক থেকে লুক। তারপর তাড়িত ধ্বনি অড় ঢাইশূন্য ড় কম্পিত ধ্বনি র রূপে উচ্চারিত হয়। বাড়ি এবং বাড়ি। কিষান্দ কী হয়েছে? যেমন বাড়ি থেকে কী হয়েছে? বাড়ি। বাড়ি থেকে বাড়ি। তার দন্তেশ্ব তালেবস্য স্থান হচ্ছে হ উচ্চারিত হয়। যেমন বসো থেকে বহ। এবার হচ্ছে কি পরবর্তী যে আছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কী বলা হয়েছে আমরা একটু জানি। যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথম হচ্ছে কি শব্দ রূপে কর্তৃকারকে এই বিভক্তি হয়। শব্দরূপে কর্তৃকারকে কী বিভক্তি হচ্ছে? এ বিভক্তি হয়। পরবর্তী পয়েন্টে গৌণকর্ম এবং সম্প্রদানকারকে রে বিভক্তি যোগ হয়। তাহলে গৌণকর্মে এবং সম্প্রদানকারকে রে বিভক্তি যোগ হয়। পরবর্তী বঙ্গালীর প্রধান বিভাষা 4টি গ্রামীতে স্পৃষ্ট ব্যঞ্জন ব্যাপক উষ্মীভবন লক্ষণীয়। যেমন কালী পূজা থেকে কী হয়েছে? খালি পূজা। উষ্মীভবন। কালী পূজা থেকে খালি পূজা। পরবর্তী 4 নম্বরে কী বলা হয়েছে যে রাঢ়ীতে অতীতকালের ক্রিয়ার সহিত যুক্ত ন অর্থক অব্যয়টি নি কিন্তু বঙ্গালীতে নেই। ঠিক আছে, তাহলে রাঢ়ীতে অতীতকালের ক্রিয়ার সহিত যুক্ত ন অর্থক অব্যয়টি নি কিন্তু বঙ্গালীতে নেই অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আমাদের কি পরবর্তী যে উপভাষা আছে সেটা হচ্ছে আমাদের বরেন্দ্রী উপভাষা। তাহলে বরেন্দ্রী উপভাষার আমাদের প্রত্যেকটা যে
বৈশিষ্ট্য হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলো জানবো, ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। তো বরেন্দ্রী উপভাষা কোনগুলার কোন কোন জেলার মধ্যে পড়ছে আমাদের, যেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের হচ্ছে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং বর্তমান হচ্ছে বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, পাবনার বাঁকুড়া, এইসব অঞ্চলের মধ্যে কিন্তু এই বরেন্দ্র উপভাষা কিন্তু আলোচনা বা আলোচের বিষয়। তো প্রথমে আমাদের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডে কী বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের উপভাষা রাঢ়ী এবং উত্তরবঙ্গের উপভাষা কি বরেন্দ্রের মধ্যে খুব কম পার্থক্য দেখা যায় না, কারণ এই দুটি মূলত একই উপভাষা ছিল। তাহলে যদি কোয়েশ্চেন আসছে যে রাঢ়ী উপভাষা এবং উত্তরবঙ্গের উপভাষা বরেন্দ্রের মধ্যে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায় না, তাহলে যদি বলা হয় যে পশ্চিমে যে উপভাষা রাঢ়ী, সেই রাঢ়ী উপভাষার সঙ্গে কোন উপভাষার কিন্তু আগে দুটোর কিন্তু একটা মিল আছে, সেটা কোন উপভাষা না বরেন্দ্রের উপভাষা। এই জন্যই বলছিলাম যে প্রত্যেকটা ব্যাকরণের প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের সঠিকভাবে কিন্তু জানা উচিত, এবং কোন কোন জায়গায় প্রশ্ন আসছে সেই সব প্রশ্নগুলো কিন্তু আমাদের সঠিকভাবে কিন্তু আলোচনা করা উচিত। তো প্রথমে হচ্ছে কি আমাদের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কী বলা হয়েছে, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হচ্ছে প্রথম যে রাঢ়ীর মধ্যে বরেন্দ্রীতেও অনুনাসিক স্বরধ্বনি আছে। তাই রাঢ়ীর মতোও কিন্তু বরেন্দ্র, আমি একটু আগেই বললাম যে পশ্চিমবঙ্গের যে উপভাষা রাঢ়ী আছে, সেই রাঢ়ী উপভাষার সঙ্গে বরেন্দ্র উপভাষার কিন্তু মিল আছে অনেকটা। তাহলে এইখানে যে উদাহরণ যে লাইনটা বলা হয়েছে যে রাঢ়ী উপভাষা বরেন্দ্রীতেও কিন্তু অনুনাসিক স্বরধ্বনি আছে। রাঢ়ী উপভাষা অনুনাসিক স্বরধ্বনি ছিল আর বরেন্দ্র উপভাষা কিন্তু অনুনাসিক স্বরধ্বনি আছে, তবে এ স্থানে কিন্তু এ হয়, এ স্থানে এ হয়, যেমন দেও, দেন, দেশ ইত্যাদি এইসব। পরবর্তী পয়েন্টে কী বলা হয়েছে যে সঘোষ মহাপ্রাণ ধ্বনি কেবলমাত্র শব্দের আদিতে বজায় থাকলেও, সঘোষ যে মহাপ্রাণ ধ্বনি কেবলমাত্র শব্দের আদিতে বজায় থাকলেও শব্দের মধ্য ও অন্ত অবস্থান প্রায় অল্পপ্রাণ হয়েছে। ঠিক আছে, যেমন যদি আমরা লক্ষ্য করি, যেমন বাঘ, বোয়াকার ঘ বাঘ থেকে হয়েছে কি বাঘ, তাহলে কী বলা হয়েছিল যে শব্দের মধ্যে এখানে সরি কেবলমাত্র যে মহাপ্রাণ সঘোষ মহাপ্রাণ ধ্বনি কেবলমাত্র শব্দের আদিতে বজায় থাকলেও কিন্তু শব্দের মধ্য ও অন্তরের অবস্থান প্রায় অল্প প্রাণেই হয়। তাহলে এইটাকে হচ্ছে কোন উপভাষায় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বরেন্দ্র উপভাষায় কিন্তু লক্ষ্য করা যায়। বরেন্দ্রীতে শাসাঘাতের কোনো সুনির্দিষ্ট স্থান নেই, তাহলে বরেন্দ্রীতে শাসাঘাতের কোনো সুনির্দিষ্ট স্থান নেই, কিন্তু রাঢ়ী উপভাষায় কিন্তু শাসাঘাতের কিন্তু সুনির্দিষ্ট স্থান আছে। পরবর্তী পয়েন্টে কী বলা হয়েছে শব্দের আদিতে যেখানে র থাকিবার কথা নয় সেইখানে কিন্তু রয়ের আগম হয়। তাহলে যেখানে বলছে র থাকার কিন্তু বলছে কোনো কথা নয়, সেইখানে কিন্তু রয়ের আগম হয়। যেমন যদি একটু উদাহরণ দিই, যেমন হচ্ছে আম থেকে হচ্ছে রাম, আম যেটা এইখানে কিন্তু কোনো রয়ের আসার কোনো দরকারই নেই, তা সত্ত্বেও কিন্তু রয়ের আগম হয়েছে কোন উপভাষায়, আমাদের বরেন্দ্র উপভাষায়। তাহলে আম থেকে হয়েছে রাম, যদি বলা হয় ইঁদুর থেকে হচ্ছে রেন্দুর, এই ধরনের উদাহরণ হচ্ছে সবগুলাই সবসময় লক্ষ্য করা যাচ্ছে কোন উপভাষাতে, আমাদের বরেন্দ্রী উপভাষাতে। এবার হচ্ছে আমাদের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কি বলা হয়েছে প্রথম পয়েন্টে, যেটা হচ্ছে সামান্য অতীতকালে উত্তম পুরুষের লাম বিভক্তি যোগ হয়। যেমন হচ্ছে কি আমরা দেখলাম, আমরা করলাম, আমরা চেয়েছিলাম, ঠিক আছে, সামান্য অতীতকালে যে সকল উত্তম পুরুষ আছে তাদের হচ্ছে কী যুক্ত হচ্ছে, কী বিভক্তিযুক্ত হয় না লাম বিভক্তিযুক্ত হয়। এই ধরনের যে উদাহরণ বা এই ধরনের যে পরিবর্তন সবসময় আমাদের বরেন্দ্রী উপভাষাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী পয়েন্টে কী বলা হয়েছে যে অতীতকালবাচক ক্রিয়াপদের প্রথম পুরুষে, তাহলে অতীতকালবাচক ক্রিয়াপদের প্রথম পুরুষে ল প্রত্যয় ব্যবহৃত হয়। কী প্রত্যয় ব্যবহৃত হচ্ছে? লয় প্রত্যয়, যেমন আইলো, খাইলো, যাইলো, ঠিক আছে। এই ধরনের উদাহরণগুলো হচ্ছে সবসময় আমাদের হচ্ছে ল প্রত্যয় যোগ হচ্ছে। তাহলে ল প্রত্যয় ব্যবহৃত হয় কোন উপভাষাতে না, ল প্রত্যয় ব্যবহৃত হয় আমাদের সবসময় বরেন্দ্র উপভাষাতে। পরবর্তী পয়েন্ট, এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কালের ক্রিয়ার অন্তিম ব্যঞ্জন দ্বিত্ব হয়। তাহলে পুরাঘটিত যেটা যে পুরাঘটিত অতীত বা পুরাঘটিত যেটা বর্তমান, সেই পুরাঘটিত বর্তমান কালের অন্তিমে কি হচ্ছে ব্যঞ্জনটা সবসময় দ্বিত্ব হচ্ছে। কী হচ্ছে ব্যঞ্জনটা দ্বিত্ব হচ্ছে, মানে হচ্ছে আইচ্ছে, খাচ্ছে, যাচ্ছে। তাহলে এই ধরনের উদাহরণগুলো সবসময় হচ্ছে আমাদের কি বরেন্দ্র উপভাষার উদাহরণ। তাহলে এটা নিয়মটা কী ছিল না, পুরাঘটিত বর্তমানকালের ক্রিয়ার অন্তিমে সবসময় ব্যঞ্জনটা হচ্ছে কি দ্বিত্ব হচ্ছে। পরবর্তী এটা হচ্ছে এবার হচ্ছে কামরূপী, যেটা হচ্ছে আমাদের রাজবংশ উপভাষা, যেটাকে আমরা বলছি কামরূপী যে উপভাষা আছে সেই উপভাষাটাকে আমরা রাজবংশ উপভাষা বলা হয়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে রাজবংশ উপভাষা কাকে বলছি আমরা, রাজবংশ উপভাষা বলছি কামরূপী উপভাষাকে। তাহলে এটা যদি আমরা দেখি যে
কামরূপী উপভাষাটি বরেন্দ্রী ও বঙ্গালী উভয় ভাষাদ্বয়ের মধ্যবর্তী। তাহলে বরেন্দ্রী এবং বঙ্গালী, তাহলে যদি বলে কামরূপ উপভাষাটি কোন দুটি উপভাষার মধ্যবর্তী উপভাষা, না সেটা হচ্ছে কোনটা, বরেন্দ্রী উপভাষা এবং বঙ্গালী উপভাষা। বরেন্দ্রী উপভাষা এবং হচ্ছে বঙ্গালী উপভাষা। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে কি, যে কামরূপী উপভাষা পূর্ব অঞ্চলে বৈচিত্র্য হয়ে, তাহলে কামরূপী যে উপভাষার আছে সেটা পূর্ব অঞ্চলে বৈচিত্র্য হয়ে অসমীয়া ভাষাটির উদ্ভব বিকাশ ঘটেছে। তাহলে অসমীয়া ভাষার উদ্ভব বিকাশ ঘটাইছে কোন উপভাষা, না কামরূপী উপভাষা। কীভাবে ঘটিয়েছে, না কামরূপী উপভাষার পূর্ব অঞ্চলের বৈচিত্র্য হয়ে সেটা অসমীয়া ভাষাটির কিন্তু একটা উদ্ভব বা বিকাশ হয়েছে। পরবর্তী যেটা বলা হয়েছে কি, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। তো ধ্বনিতাত্ত্বিক যে বৈশিষ্ট্য আছে সেই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়ছে আমাদের, যেটা কি বলতে চাইছে, যে সঘোষ যে মহাপ্রাণ ধ্বনি শব্দের আদিতে বজায় থাকলেও কিন্তু মধ্য অন্তে অবস্থান প্রায় সবসময় অল্পপ্রাণ হয়। সমঝা থেকে সমঝা, ঠিক আছে, সমঝা থেকে সমঝা, আর যেমন যে বোঝা থেকে বোঝা। তাহলে এই ধরনের উদাহরণগুলো সবগুলো কিন্তু আমাদের কামরূপী উপভাষা। পরবর্তী পয়েন্টটা কী বলা হয়েছে, যে শাসাঘাতের তেমন নির্দিষ্ট স্থান নেই। এখানেও সেম, শাসাঘাতের কোনো নির্দিষ্ট স্থান নাই, তবে শব্দের আদিতে শাসাঘাতের জন্য অ আর আ হয়ে যায়। তাহলে অ আ হয়ে যাচ্ছে, যেমন অসুখ থেকে হচ্ছে আসুক, ঠিক আছে, অসুখ থেকে হয়েছে আসুক, অনল থেকে আনল, অতি থেকে আতি, কথা থেকে কাথা। তাহলে এই ধরনের যে উদাহরণ, এটা কেমন ধরনের উদাহরণ, যে শাসাঘাতের জন্য কী হচ্ছে, অ থেকে আয় পরিণত হচ্ছে, তখন সেটা হচ্ছে কামরূপী উপভাষা বা রাজবংশী উপভাষায় কিন্তু পরিণত হচ্ছে, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে, যে বঙ্গালীর মতো কামরূপীতেও অড় এবং ঢাইশূন্য পরিবর্তিত হয়ে র এবং রহ হয়। তাহলে বঙ্গালীর মতো যে বঙ্গালী উপভাষা দেখিয়েছিল যে তাড়িত অড় এবং ঢাইশূন্য, তার পরিবর্তে কম্পিত র হয়েছে, যেমন হচ্ছে বাড়ি থেকে ছিল বাড়ি। এইখানেও একই হয়েছে, যে কী হয়েছে না, বঙ্গালীর মতো কামরূপীতেও অড় ঢাইশূন্য পরিবর্তিত হয়ে র এবং র হয়। যেমন বাড়ি থেকে হয়েছে বাড়ি, বাড়ি থেকে হয়েছে কি বাড়ি, তারপরে শাড়ি থেকে হয়েছে শাড়ি, ঠিক আছে, আষাঢ় থেকে হয়েছে আষাঢ়। তাহলে এই যে উদাহরণগুলো লক্ষ্য করা যাচ্ছে কোথায়, না কামরূপী উপভাষা বা বঙ্গালী উপভাষাতে কিন্তু এগুলো লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী পয়েন্টে কী বলা হয়েছে, সেটা শব্দের আদিতে, যে শব্দের আদিতে স্থিত ও কখনো কখনো হ্রস্ব রূপে কিন্তু উচ্চারিত হয়। শব্দের যে আদিতে বলছে কি প্রথমে, ও কখনো কখনো হচ্ছে হ্রস্বকার রূপে উচ্চারিত হয়। যেমন হচ্ছে কি গোপাল থেকে হচ্ছে কি গোপাল, গোপাল থেকে হচ্ছে কি গোপাল, গোপাল থেকে গোপাল। যদি আরও লক্ষ্য করি, যে যদি আমরা লক্ষ্য করি যে সোনালি, সোনালি থেকে হচ্ছে কি সোনালি, সোনালি থেকে হয়েছে সোনালি, সোনালি থেকে সুনালি, সোনালি। তারপর একটা যদি লক্ষ্য করি কোন থেকে হয়েছে কোন, কোন থেকে কোন। তাহলে এই ধরনের উদাহরণগুলোকে হচ্ছে আমরা সবসময় বলবো কি আমরা, যে কামরূপী রাজবংশী উপভাষা। এবার হচ্ছে আমাদের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, যে কামরূপ উপভাষার যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে কী কী বলা হয়েছে, যে ক্রিয়াপদের আগে ন অর্থক উপসর্গ ব্যবহার দেখা যায়। তাহলে ক্রিয়াপদের আগে কী লক্ষ্য করা যাচ্ছে আমাদের, যে সকল ক্রিয়াপদগুলো আছে সেই ক্রিয়াপদের আগে উপসর্গের ব্যবহার, কেমন উপসর্গ, ন অর্থক উপসর্গ লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে কি না যাও, এইখানে উদাহরণ দিয়ে আছে, সরি, না যাও, না লেখিম, ঠিক আছে, না লেখিম। তাহলে এই ধরনের উদাহরণগুলো লক্ষ্য করা যায় কোথায়, বা নর্থক উপসর্গের ব্যবহার দেখা যায় প্রথমেই কোন উপভাষায়, সেটা হচ্ছে কি কামরূপী বা রাজবংশী উপভাষাতে। পরবর্তী পয়েন্টে গিয়ে বলেছে সামান্য অতীতকালে ক্রিয়াপদের উত্তম পুরুষে। তাহলে সামান্য যে অতীতকালে, সেটা ক্রিয়ার উত্তম পুরুষে নু বিভক্তি দেখা যায়। কী বিভক্তি দেখা যায়, নু বিভক্তি লক্ষ্য করা যায়। সেবা কন্যু, কী হচ্ছে সেবা কন্যু, বাড়ি গেনু, বাড়ি গেনু। এই ধরনের উদাহরণগুলো কী বলছি আমরা, এই লক্ষ্য করা যায় কোথায়, কামরূপী উপভাষা বা রাজবংশী উপভাষাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা কেমন ধরনের উপভাষা, সামান্য অতীতকালে ক্রিয়াপদের উত্তম পুরুষের নু বিভক্তি যোগ হয়েছে। পরবর্তী কী বলা হয়েছে, যে উত্তম পুরুষের এক বচনের সর্বনামে, তাহলে উত্তম পুরুষের যে এক বচনের সর্বনাম আছে আমি, র পরিবর্তিত মুই। তাহলে আমির পরিবর্তে কী হয়েছে, তাহলে আমির যে পরিবর্তে সেটা হচ্ছে মুই বা হাম। তাহলে উত্তম পুরুষের এক বচনের সর্বনামে আমির পরিবর্তে কী হয়েছে, মুই বা হাম ব্যবহৃত হচ্ছে। যদি একটু উদাহরণ লক্ষ্য করি, উদাহরণ মুই করিতাম বা মুই খাইতাম, এই ধরনের বা মুই কাজটা করিয়াছি, এই ধরনের উদাহরণগুলো হচ্ছে কি সব ধরনের যে আমির পরিবর্তে যে মুই এবং হাম ব্যবহার করা হয়েছে। এই জন্য এই ধরনের যে
উদাহরণ বা এই ধরনের যে সকল ভাষা উপভাষা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কি কামরূপী উপভাষা বা রাজবংশী উপভাষা। পরবর্তী সবথেকে গুরুত্বপূর্ণ উপভাষা যেটা হচ্ছে কি আমাদের ঝাড়খণ্ড উপভাষা। রাঢ়ী উপভাষার মতনই কিন্তু ঝাড়খণ্ড উপভাষার কিন্তু প্রচলন কিন্তু অনেক জায়গায় কিন্তু প্রচলিত আছে, ঠিক আছে। তাই রাঢ়ী উপভাষা যদি পশ্চিমবঙ্গের উপভাষা বলা হয় তাহলে আমাদের ঝাড়খণ্ড উপভাষা কিন্তু আমাদেরকে বলা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের জঙ্গলমহল এলাকার একটা ভাষা, ঠিক আছে। বা লাল মাটি যে সকল জেলাগুলো আছে সেই জেলার কিন্তু একটা উপভাষা। বিহার রাজ্যেরও কিন্তু একটা উপভাষা বা ঝাড়খণ্ড উপভাষাটাকে আমরা এক কথায় বলতে পারি যে আদিবাসীগত উপভাষা, ঠিক আছে। তো ঝাড়খণ্ড উপভাষাটাকে আমরা সঠিকভাবে আলোচনা করছি, তো এটা সব একটু লক্ষ্য করবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপভাষা। যদি কোশ্চেন আসতে পারে এখান থেকে একটা আসার সম্ভাবনা প্রবল আছে। তো ঝাড়খণ্ড উপভাষা যেটা বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম প্রান্ত বঙ্গ এবং বিহারের কিছু অংশের এই উপভাষা গুচ্ছ তিনটি প্রধান স্তবে কিন্তু বিভক্ত। তাই দক্ষিণ পশ্চিম প্রান্তবঙ্গ এবং বিহারের কিছু অংশ এই উপভাষা গুচ্ছ তিনটি স্তবকে কিন্তু ভাগ করা হয়েছে। পরবর্তীতে এই যে হচ্ছে কি যে কৃষ্ণদাস কবিরাজ আছেন উনি কি বলেছিলেন শ্রী চৈতন্য চরিতামৃতম গ্রন্থে এই ঘন বন জঙ্গলে সমাকীর্ণ অঞ্চলকে ঝাড়খণ্ডী বলেছেন। তাই একটু আগে বললাম যে জঙ্গলমহল অঞ্চলের কিন্তু এই ভাষা কিন্তু বেশিরভাগ লক্ষ্য করা যায়। তাহলে এটা কিন্তু প্রমাণিত কে করেছেন যে কৃষ্ণদাস কবিরাজ ওনার যে শ্রী চৈতন্য চরিতামৃতম গ্রন্থ এই গ্রন্থে কি বলেছে যে এই ঘন বন জঙ্গল, তাহলে এই যে উপভাষাটা আছে এই ঘন বন জঙ্গল সমাকীর্ণ অঞ্চলকেই ঝাড়খণ্ড উপভাষা বলছে। তাহলে বন জঙ্গল সমাকীর্ণ যে সকল অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোকে আমরা কি বলছি ঝাড়খণ্ডী উপভাষা বলছি। পরবর্তীতে ভাষা বিজ্ঞানীদের মতে যে সকল ভাষা বিজ্ঞানীরা আছেন তারা কি বলেছেন যে বাংলা দক্ষিণ পশ্চিম সীমান্তে প্রায়, তাহলে বাংলার যে দক্ষিণ যে পশ্চিম সীমান্ত আছে দক্ষিণ এবং পশ্চিম যে সীমান্ত আছে তার ২৫০০ বর্গ মাইল জুড়ে কিন্তু এই উপভাষা প্রচলিত আছে। তাহলে বাংলার দক্ষিণ পশ্চিম সীমান্তে প্রায় ২৫০০ বর্গ মাইল জুড়িয়ে কিন্তু এই উপভাষা কিন্তু লক্ষ্য করা যায়। এর যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, এর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কি বলা হয়েছে সানুনাসিক স্বরধ্বনি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে এই ঝাড়খণ্ড উপভাষায় কোন স্বরধ্বনি ব্যবহার করা হয় বেশিরভাগ সানুনাসিক স্বরধ্বনি কিন্তু ব্যবহার করা হয়। কোনো নাসিক্য বর্ণ লোপ না হয়ে শতনাসিকী ভবনের কিন্তু প্রচুর উদাহরণ পাওয়া যায়। কি বললাম যে নাসিক্য বর্ণের লোপ না হয়ে শতনাসিকী ভবনের প্রচুর কিন্তু একটা উদাহরণ লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে চয়নগরের চা, যেমন হচ্ছে উঁট, তারপর হচ্ছে আটা। আটা কিন্তু অনেক সময় বলে নাই, তো এখানে কি বলছে আটা বলা হয়। তাহলে এই ধরনের উদাহরণ কিন্তু বা এই ধরনের যে সকল ভাষা এই উপভাষা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষায়। পরবর্তী পয়েন্টে কি বলা হয়েছে যে শব্দের আদিতে বলছে শুরুতে ওকারকে অকার রূপে উচ্চারণের বহুল প্রবণতা দেখা যায়। ওকারটা অকার হয়েছে মানে হচ্ছে মোর থেকে হয়েছে মোর থেকে মর, লোক থেকে লক, শোক থেকে শোক, তোর থেকে তর, চোর থেকে চোর থেকে হচ্ছে চর। তাহলে অকার রূপে উচ্চারণ হচ্ছে কোন উপভাষাতে ঝাড়খণ্ড উপভাষাতে। পরবর্তী পয়েন্ট যেটা হচ্ছে কি বলা হয়েছে যে শব্দের অল্পপ্রাণ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনিতে পরিণত করার প্রবণতা দেখা যায়। তাহলে অল্পপ্রাণ ধ্বনি যখন মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় সেটাকে বলা হচ্ছে আমরা পিনায়ন বলি। যখন আমরা ধ্বনিগত পরিবর্তন আলোচনা করব তখন কিন্তু আমরা ক্ষীণায়ন বিনায়ন সম্পর্কে বিষয় ভবন শতনাসিক ভবন সম্পূর্ণ বিষয় কিন্তু আমরা আলোচনা করব। তো এইখানে যে অল্পপ্রাণ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনিতে যখন পরিণত করা হয় বা পিনায়ন রূপে পরিবর্তন হয় তখন সেটা আছে কোন ভাষায় ব্যবহার বা লক্ষ্য করা যাচ্ছে সেটা ঝাড়খণ্ডী উপভাষাতে। তাহলে অল্পপ্রাণ ধ্বনি হয়েছে কি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়েছে। যেমন ওটা কি পুকুর থেকে হচ্ছে পুকুর, তাহলে এই ধরনের উদাহরণগুলি যে পুকুর থেকে পুকুর, শালিক থেকে শালিক, পতাকা থেকে পতাকা, দূর থেকে ধূর, এই ধরনের উদাহরণগুলো লক্ষ্য করা যায় বা এই ধরনের ভাষা লক্ষ্য করা যাচ্ছে ঝাড়খণ্ডী উপভাষাতে। তো ঝাড়খণ্ডী উপভাষা আমাদের যে অঞ্চলে বেশিরভাগ প্রচলিত যেটা আমরা বলছিলাম যে জঙ্গলমহল বা লালমাটির জেলা পশ্চিমবাংলা, যেমন হচ্ছে পশ্চিম বীরভূম, পশ্চিম বর্ধমান, তারপরে যে দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম
বাঁকুড়া, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, তারপর হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়া, তারপর আরও হচ্ছে কি দক্ষিণ পশ্চিম মেদিনীপুর, ধলভূম, মানভূম, সিংভূম, এই ধরনের বা এই সব যে অঞ্চলে কিন্তু এই উপভাষার কিন্তু একটা প্রচলন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো তারপর হচ্ছে আমাদের এর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সেরকম কিছু নাই, তার জন্য আমরা কিন্তু রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের কোনো আলোচনা করিনি। তো যদি কারো মনে কোনো কিছু ডাউট থাকে অবশ্যই, বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু তোমরা কমেন্ট করে নিজেদের যে প্রবলেম সেই প্রবলেম কিন্তু তোমরা প্রকাশ করতে পারো, ঠিক আছে। এবং যেটা পার্টটা রয়ে গেছে যে ভাষার যে সাধু ভাষা এবং চলিত ভাষা, এই ভাষাটা অবশ্যই সকলের কিন্তু জানা আছে, তার জন্য এই বিষয়টা কিন্তু আমরা সেইভাবে আলোচনা করব না, বা এই বিষয়টা আমরা আলোচনা করছি নাই। তো এরপর যে পরবর্তী যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা তোমাদেরকে বলে দিচ্ছি এখনই আমরা। তো পরবর্তী যে বিষয় আমরা আলোচনা করব বর্ণ ও ধ্বনি প্রকরণ, বর্ণ ও ধ্বনি প্রকরণ। কারণ আমরা কি করছি যে বামনদেবের যে বই আছে সেই বই বেসিসেই কিন্তু আমরা প্রত্যেকটা টপিক কিন্তু আমরা আলোচনা করছি। তো ভাষা এবং উপভাষার পরেই ওনার যে বইয়ের যে টপিক আছে সেটা হচ্ছে বর্ণ ও ধ্বনি প্রকরণ। সেই বর্ণ ও ধ্বনি প্রকরণই কিন্তু আমরা পরবর্তী যে ক্লাস সেই ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব। তো তার জন্য অবশ্যই সকলে প্রস্তুত থেকো। তো আজকের ক্লাস সবার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাও, এবং যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দেও, এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেও। তো তোমার জন্য এত সুন্দর কন্টেন্ট দিচ্ছি, অবশ্যই তোমাদের এটা কিন্তু তোমাদের কাছে এটা কিন্তু আমার প্রাপ্য। যাই হোক, আর যদি কারো কিছু যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা আমাদের টপিকে কোনো জায়গায় কোনো ভুল থাকে অবশ্যই আমাদেরকে কিন্তু সেটা কিন্তু বলতে পারো আমাদের কমেন্ট বক্সে, ঠিক আছে। তো সকলকে আজকের এই ক্লাসের কিন্তু এখানে শেষ করছি আমরা। সকলকে ধন্যবাদ।